রাই বাড়ি ফিরবে তো? চলো নীলু, আমরা এলাম। সূর্য একদিন সময় করে বাড়ি এসো, কথা হবে। নিশ্চয়ই। রাই চলো, আসছি। হ্যাঁ রাই, স্রোত চল এখান থেকে। এক মিনিট রাই, এক মিনিট। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার আর কোনো দরকার নেই, তুমি অলরেডি একবার থ্যাংক ইউ বলেছো স্টেজে। এক্সকিউজ মি, বলছি আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ বাড়ি চল দিদি ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জাস্ট আ সেকেন্ড রাই, আমি জানি আমার আর কোনো জোর নেই, তা সত্ত্বেও আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? আমরা কি একটু আলাদা কথা বলতে পারি প্লিজ? না অনির্বাণদা, তোমার সঙ্গে দিদি ভাইয়ের কোনো কথা নেই। তুই কেন কথা বলছিস দিদি ভাইয়ের হয়ে? ওদের মাঝখানে কেন কথা বলবি? একটু দাঁড়া, আমি শুনিনি কি কথা বলার আছে। বলো, তোমার কি বলার আছে তুমি বলো। একটু একটু এদিকে আসবে প্লিজ? তোমার যা বলার আছে সেটা যদি এখানে বলার মতো হয় তাহলে প্লিজ বলো, কারণ আলাদা করে গোপন কোনো কথা শোনার নেই আমার। চলি? আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমরা? এই আমরার মধ্যে কি আমিও পড়ি অনির্বাণ? সরি, যদি পড়ে থাকি তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি ঠিক আমার কাছ থেকে কিরকম চেষ্টা এক্সপেক্ট করছো। না, আর যদি তুমি এরকম কিছু আশা করেও থাকো তাহলে আমি সত্যি বলছি আই এম রিয়েলি সরি, কারণ আমার তরফ থেকে আর কিচ্ছু চেষ্টা করার মতো নেই, কারণ আমি সব রকম চেষ্টা করে ফেলেছি। আর এটা তো আমাদের ছোটবেলার পড়া ওই মাকড়সার দেওয়াল বেয়ে ওঠা গল্পের মতো না, যে বারবার চেষ্টা করেই যাব। কিংবা আমি সেই রাজাও নই যে বারবার যুদ্ধে পরাজিত হওয়ার পরও তার নিজের রাজ্যের জন্য যুদ্ধ করেই যাবে। কিন্তু আমার যে চেষ্টা করার আছে রাই, আমার নিজের ভুলগুলোকে ঠিক করতে হবে রাই, আমার নিজেকে শুধরে নিতে হবে রাই, আর তার জন্য আমার তোমাকে আমার পাশে চাই, আমার সঙ্গে চাই। এভাবে তো সবকিছু শেষ হয়ে যেতে পারে না রাই। কিছু তো শেষ হয়নি। কে বললো কিছু শেষ হয়েছে? শুধু তোমার আমার মধ্যে সম্পর্কটা শেষ হয়েছে। তুমিও তোমার মতো আছো, আমিও আছি আশা করি। দেখো অনির্বাণ, যদি আমি তুমি দুজনেই খুব ভালো করে বুঝতে শুরু করি যে আমাদের মধ্যে সম্পর্কটা নেই, তাহলে আমার মনে হয় তিক্ততাটাও অনেকটা কমে যাবে। সেটাই মনে হয় আমাদের জন্য বেটার। আমার মধ্যে কোনো তিক্ততা নেই রাই, আমার মধ্যে আছে কেবল হাহাকার, আত্মগ্লানি আছে। এই অপরাধ বোধ থেকে তুমি আমায় মুক্ত করো রাই, ফর গডস সেক প্লিজ। আমি মুক্ত করার কে? তুমি তোমার নিজের মাথার মধ্যে বন্দি অনির্বাণ। আর তিক্ততা নেই, কিন্তু আসতে কতক্ষণ? তোমার মনে তিক্ততা আসতে তো 2 মিনিটও সময় লাগে না, খুব সহজেই সেটা এসে যায়। সরি, আমি এত কথা এখানে বলতে চাই না, আমি আসছি। স্রোত, বেশ, তুমি আর এই সম্পর্কে ফিরতে চাও না রাই, আমি তোমাকে জোর করবো না রাই। তবে আমরা যোগাযোগে থাকতে পারি, একে অপরের সাথে কথাটুকু বলতে পারি, একে অন্যের ভালো মন্দটুকু জানতে পারি। আমি জানি না, আমি সত্যি জানি না আমার কোনো ভালো মন্দের মধ্যে যে তুমি নেই সেটুকু আমি খুব ভালো করে তোমাকে বলে দিতে পারি। আর যোগাযোগের কথা বলছো, আমি এটাও জানি না যে আমি আবার কবে স্বাভাবিকভাবে তোমার সঙ্গে কথা বলতে পারবো বা যোগাযোগ রাখতে পারবো। চলি। স্রোত, বৌনি, এসো। অনির্বাণদা, দিদিভাই কি জানে কি জানে না আমি জানি না, তবে আমি আমার সব শক্তি দিয়ে তোমার খপ্পরে পড়া থেকে ওকে আটকাবো। অনেক ক্ষতি করেছো তুমি ওর, আর না। সত্যি তোমার জন্য না বড্ড খারাপ লাগে। দিদিভাই তোমার কোনো কথা কানে না তুলেই চলে গেল। আরে স্রোতটাও আছে, বড্ড পাকা। কি দরকার দিদিভাইয়ের হয়ে এত কথা বলার? ও কি গার্জিয়ান দিদিভাইয়ের? আমি হলে তো দিতাম একটা চড় কষিয়ে। খুব খারাপ লাগছে গো অনিতা তোমার জন্য। দিদিভাই তোমার কোনো কথা পাত্তা না দিয়ে এভাবে চলে গেল। অথচ দেখো দিদিভাই আমার সম্পর্ক জোড়া লাগানোর জন্য কত কি করলো, আমি তো জানতামই।
সূর্যকে আমার কাছে ফেরাতে একমাত্র দিদিভাই পারবে। সূর্য তো আমার সঙ্গে কথাই বলছিল না, আমাদের মধ্যে ডিভোর্সটা প্রায় ফাইনালি হয়ে গেছিল। কিন্তু তুমিই বলো, একটা সম্পর্ক এত সহজে ভেঙে দেওয়া যায়? তাই আমি বাধ্য হয়ে দিদিভাইয়ের কাছে গিয়ে দিদিভাইকে বললাম সূর্যের সঙ্গে কথা বলতে, বললাম সূর্যকে বলতে ও যাতে আমাকে আরেকটা সুযোগ দেয়। আর কি অদ্ভুত, আমার আন্দাজটাই মিলে গেল। সূর্য দিদিভাইয়ের কথা ফেলতেই পারেনি, আমরা এখন একসঙ্গে থাকি। আসলে সূর্য কি চায় না চায়, ওর পালস দিদিভাইয়ের মতো করে আর তো কেউ বোঝে না। কিন্তু তোমাকে যে দিদিভাই আরেকটা সুযোগ দিল না, এটা ভেবেই খারাপ লাগছে। যোগাযোগ রাখার কথায় তুমি তো না বলে দাওনি রাই, তাই আমি তোমার পাশেই থাকব। তুমি ফিরিয়ে দিলে দিও, আমি চিরকাল তোমার আশেপাশেই থাকবো। যাই বলে সূর্য, দিদিভাই যেটা আজ অনির্বাণদার সঙ্গে করলো সেটা কিন্তু ও ঠিক করেনি। তুমি কি বলো? কি ব্যাপারে? না, ওই যে অ্যাওয়ার্ড নেওয়ার পর অনির্বাণদা যখন দিদিভাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চাইলো, দিদিভাই কোনো কথা নেই বলে অনির্বাণদাকে ফিরিয়ে দিল। এটা কি ঠিক হলো বলো? সেটা আমি কি করে বলবো বলো? তুমি নিজেই তো দেখলে আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বলতে চলে গেলাম। আরে বাবা, তুমি ওখানে না থাকলেও নিজের চোখে তো সবটা দেখেছো। দেখেছো তো অনির্বাণদা দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিল, আমরা সবাই তো ওখানে ছিলাম। দিদিভাই কি পারতো না অনির্বাণদার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে? পারতো না অনির্বাণদাকে আরেকটা সুযোগ দিতে? অনেকদিন তো হলো সূর্য, মানুষটা হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে দিদিভাইয়ের পেছনে, নিজের সমস্ত অপরাধ স্বীকার করছে, তারপরেও কি ক্ষমা করা যায় না? হয়তো সব অপরাধের ক্ষমা হয় না। এনিওয়ে, আমার এই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, তাও তুমি যখন জানতে চাইছো তখন বলছি, রায়ের যা যা অপমান হয়েছে, তারপর অনিদাকে ক্ষমা করাটা রায়ের পক্ষে কঠিন। আমি জানতাম এটাই তুমি বলবে সূর্য, কারণ তুমি চাও না দিদিভাই আর কারোর সঙ্গে সুখী হোক। কিন্তু আমাকে যে নিজের জায়গাটা পোক্ত করার জন্য দিদিভাইকে অনিদার সংসারে ফেরাতেই হবে, নইলে চিরকাল তুমি দিদিভাইকে সহানুভূতি দেখিয়ে যাবে। তোমার আর কিছু বলার আছে? তুমি এরকম সিটিয়ে কেন যাও বলো তো আমাকে দেখে? এখনো খুব রাগ হয় না তোমার আমার ওপর? কি নিয়ে? না মানে, এরকম ঘটনা তো ঘটতো না। সেদিন যদি দিদিভাইয়ের মাথায় আমাকে পার করে দেওয়ার দায়টা না থাকতো, তাহলে তো এরকমটা হতো না। সেদিন না হোক, পরে হয়তো তোমরা বিয়েটা করতে পারতে, দুজনেই হয়তো সুখী থাকতে। তুমি এই কথাগুলো বলবে বলেই এতক্ষণ ধরে ভূমিকা করছিলে, তাই না? নীলু, কত কাল ধরে তুমি একই প্রসঙ্গ নিয়ে কথা বলবে, নাকি এই কারণেই আবার ফিরে এলে? সরি সূর্য, এই কথাগুলো আমি বলতে চাই না, সত্যি বলতে চাই না, তাও যে কি করে বলে ফেলি কথাগুলো। হয়তোবা আমাদের মধ্যে আর কোনো কথাই নেই, তাই জন্যই এই কথাগুলোই ঘুরে ফিরে আসে। তুমি রাগ করছো সূর্য, বুঝতে পারছি। আসলে কি বলো তো, আমার না নিজেকে বাতিল মনে হয়। আমি ফিরে এসেছি ঠিকই, কিন্তু তোমার মনে ফিরতে পারিনি। এই এতগুলো দিন হয়ে গেল, তুমি দেখো, তুমি এখনো আমার সঙ্গে ভালো করে কথা বলতে পারোনি। তুমি আমার কাছে আসো না পর্যন্ত, কোনো কাজে আমার হেল্প নাও না। নিজেকে কেমন একটা পরিত্যক্ত বলে মনে হয়। কতদিন যা চলবে এভাবে কে জানে। গোটা একটা জীবন এরকম পরিত্যক্তভাবে কাটানো যে কতটা কষ্টকর সেটা তুমি বুঝবে না। হয়তো এই কারণেই আমি অনির্বাণদার ফিলিংসটাও বুঝতে পারছি। সেই মানুষটাও হয়তো নিজেকে এরকম পরিত্যক্ত বলেই মনে করছে। দেখো, অনিদা কি করবে সেটা আমি জানি না। ইনফ্যাক্ট ওরা এই বিষয়টাকে কিভাবে সর্ট আউট করবে বা আদৌ করবে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু তোমার যদি কোথাও গিয়ে আনওয়ান্টেড ফিল হয়, তাহলে তোমার সরে যাওয়ার অপশন আগেও ছিল, এখনো আছে, কিন্তু তুমি সেটা যেতে চাওনি। যাইনি তার কারণ আমি তোমাকে ভালোবাসি সূর্য, আর আমার ভালোবাসাটা বাঁচিয়ে দিয়েছে দিদিভাই। তোমার
আমার কাছে তো কিছু লুকিয়ে লাভ নেই। আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি দিদি ভাইয়ের সঙ্গে, অনেক। কিন্তু তাও যখন দেখলাম তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছ, আমি ছুটে চলে গেছিলাম দিদি ভাইয়ের কাছে। ওকে বলেছিলাম তোমাকে বলতে, তুমি যাতে আমার হাতটা না ছাড়ো। সত্যি কথা বলো তো, তুমি শুধুমাত্র দিদি ভাইয়ের কথাতেই আমাকে মেনে নিয়েছো, তাই না? নীলু, রাই আর আমাকে নিয়ে তোমার অনেক সন্দেহ রয়েছে, সেটা আমি জানি। কিন্তু আবারও বলছি, রাইকে আমি আমার ভালো বন্ধু হিসেবেই মনে করি। আর এই ভরসা বলো, বিশ্বাস বলো, এটা তো একটা বন্ধুত্ব থেকেই তৈরি হয়। তাহলে তুমি বলো না, আমার পাশে যেমন তুমি আছো, ঠিক তেমনই দিদি ভাইয়ের পাশেও যদি কেউ থাকতো তাহলে ভালো হতো না? তুমি যেমন দিদি ভাইয়ের কথা ফেলতে পারো না, আমি জানি ও তেমনি তোমার কথা ফেলতে পারবে না। তুমি কি একবার বলতে পারো না দিদি ভাইকে অনিদার সঙ্গে সংসারে ফিরে যাওয়ার কথা? অনিদাকে আরেকটা সুযোগ দিতে পারে না ও? দেখো, একজন ভালো বন্ধু হিসেবে, একজন ওয়েল উইশার হিসেবে তোমার দিদি ভাইকে বোঝানোটা কর্তব্য না? ওয়েল উইশার বলেই আমি ওকে অনিদার সংসারে ফেরার ব্যাপারে কিছু বলবো না। তার জন্য তুমি যদি আমাকে আর রায়কে নিয়ে সন্দেহ করো, তাহলেও আমার কিছু বলার নেই। আমি অনিদাকে চিনি, ও যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আর এই সমস্ত কিছু থেকে না আমি নিজেকে দূরে রাখতে চাই। আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমি জানতে চাই তোমার বাচ্চার বাবা কে? তুমি কি সত্যি পাল্টাবে কোনোদিন অনির্বাণ? কোনোদিন তুমি আমাকে তোমার সম্পত্তি, তোমার অধিকার ছাড়া সহধর্মিণী হিসেবে মেনে নিতে পারবে? আমার যে সেই বিশ্বাসটাই হারিয়ে গেছে। তুই ঘুমোসনি? তুইও তো জেগে আছিস। না, আমি তো পাশ ফিরে তোকে দেখতে না পেয়ে উঠে পড়লাম, ঘুম ভেঙে গেল। আচ্ছা স্রোত, তুই এখনো আমাকে ঠিক অপারেশনের পরে পরের মতো চোখে চোখে রাখিস কেন বলতো? অভ্যেস হয়ে গেছে নাকি? কই চোখে চোখে রাখি? তুই নিজের মতো করে অফিস যাস, আমি কলেজ যাই, ক্লাস করি। আর এখন তো আর বকাবকিও করি না। তাই করিস না বুঝি? তাহলে দিনে 4 বার করে কে আমাকে ফোন করে স্রোত? ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছি কিনা, ঠিকঠাক করে ওষুধ খেয়েছি কিনা, সবকিছু কে জানতে চায়? বারবার করে ঘুমের ঘরে হাত বাড়িয়ে কে দেখে নেয় দিদিভাই ঠিকঠাক করে শুয়ে আছে কিনা? 3 বার করে ঘুম থেকে উঠে জেগে বসে থাকিস, আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকিস। তুই কি দেখিস বলতো? দিদিভাইয়ের শ্বাস পড়ছে কিনা, বেঁচে আছে কিনা এখনো? তোর ওই সব ভাবতে যাবো কেন? তোর যত সব আজে বাজে কথা। চোখ বুজে থাকলেও কিন্তু আমি সব টের পাই। তুই টের পেলে আমার বই গেল। আমি না আসলে আমার ডাক্তারি ট্রেনিংটা তোর উপর দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। যখন আমাকে হসপিটাল ডিউটি করতে হবে তখন তো আমাকে সতর্ক থাকতে হবে, সেটাই অভ্যেস করছিলাম। তাই বলে তোকে খুব ভালোবাসি বলে এসব করছি এটা কিন্তু ভাবিস না। না না, তা একেবারেই ভাবছি না। এখন তুই আমাকে আর ভালোবাসবি বা কেন? তোমার ভালোবাসার ভাড়ারে তো ভাগ বসাতে আরেকজন মানুষ চলে এসেছেন, তার দাবিটা তো আগে। এইসব কথার মানে কি? কি আবার মানে? এই যে উঠতে বসতে খেতে শুতে দিদিভাইয়ের এত খেয়াল রাখছো তুমি, এরপরে তোমার দিদিভাইয়ের কি হবে শুনি? মানে কদিন পরে কি আমি তোর খেয়াল রাখবো না? কে জানে, কদিন পরে হয়তো ভুলেই যাবি আমাকে। যাব বাবা, ভুলে যাব কেন? আরে বাবা, আমার ডিউটি তো এক্ষুনি শুরু হচ্ছে না, এখন তো দেরি আছে। শুধু কি পেশেন্টের ডিউটি নাকি?
আরে বাবা, তখন তো আর একজন মানুষের খেয়াল রাখাটাও তো ডিউটির মধ্যেই পড়বে নাকি? এই যে যার কথা ভেবে এত রাত্রেও তোর চোখে ঘুম আসছে না, মানে তখন সে ঠিকমতো খেলো কিনা, ঘুমোলো কিনা, সে সবকিছু তো তোকে ভাবতে হবে। সেই সবকিছু ভাবতে ভাবতে হয়তো দিদিভাইয়ের কথা মাথা থেকেই বেরিয়ে গেল। দিদিভাই তুই আবার শুরু করলি, কোথাও কিছু নেই, কাকে না কাকে টেনে এনে দুঃখ বিলাস করছিস। হ্যাঁ তোর বোর লাগে না? না, একটুও না, বরং তরতাজা লাগে। উফ, নিজেকে আমার তোর বয়স বলে মনে হয়। আর তোরা দুজন যখন আমার সামনে ঝগড়া করিস না, পারফেক্ট এন্টারটেনমেন্ট। এই কি ভাবছি বলতো, এর মধ্যে একটা ছুটির দিন দেখে তোদের দুজনকে নিয়ে বসে একটু ঝগড়া দেখি চল। হ্যাঁ, কে যেতে দেখা যাবে। আমি না ঝগড়া করি না, কেউ যখন আমার সাথে ঝগড়া করে আমি তার উচিত জবাব দিই। আর দিদিভাই তুই যদি ভেবে থাকিস আমি কোনো ওই ঝগড়ুটে বেয়াদব লোকের খেয়াল রাখবো, তাহলে একেবারে ভুল ভাবছিস। আচ্ছা বেশ, তাহলে এত রাত্রিবেলা সেই অ্যাংরি ইয়াং ডক্টরের কথাই তো ভাবা হচ্ছিল নাকি? মোটেই না, আমি তো ঘুমাচ্ছিলামই, তোর জন্য আমাকে উঠতে হলো। আরে তোর ঘুম পাচ্ছে না? এই অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে কি ঘুম উড়ে গেল নাকি চোখের? তা বটে, জীবনে পুরস্কার আর তিরস্কার দুটোই এত অপ্রত্যাশিত ভাবে আসে, একেবারে রাতের ঘুম উড়িয়ে নিয়ে চলে যায়। যাকে চল ছবি চল। আয় দিদিভাই, তুই অনির্বাণদাকে খুব মিস করছিস তাই না? আজ ওর সঙ্গে দেখা হওয়ার পর থেকে তোকে কেমন আনমনে লাগছে? মিস ঠিক করছি না, কিন্তু হ্যাঁ ওর কথাই ভাবছিলাম। কি ভাবছিলে? আর একটু সুযোগ দিবি কি না? তাও না, ভাবছিলাম সবকিছু ভুলে গেলেও এই বিশ্বাস ভঙ্গ, নিজেকে ছোট করা, অপমান করা, এগুলো কিছুতেই ভোলা যায় না রে। একটা মানুষের এতগুলো চেহারা কি করে হতে পারে সেটাই ভাবছিলাম। কখনো ভালোবাসায় পাগল, বিরহে উন্মাদ, আবার কখনো অবিশ্বাস রাগে অন্ধ। এত অস্থির মতি, এত দুর্বল চিত্ত, আবার এতটা নির্মম। এই সব কিছু দিয়ে একটা মানুষ তৈরি হতে পারে না রে স্রোত। যে মানুষ সবসময় তাৎক্ষণিক আবেগের হাতে নিজেকে ছেড়ে দেয় না, তার সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব কঠিন। অনির্বাণদার না ওই গভীরতাটাই নেই। যে যা বললো, যা দেখলো, যা শুনলো সেটাকেই সত্যি বলে মেনে নেয়, সেটাকে তলিয়ে ভাবার ক্ষমতাটাই নেই ওর। অথচ এই সবকিছু যে আমি আগে থেকে জানতাম না এমনটা কিন্তু নয়, আমি আজ পেয়েছি। এর আগেও অনির্বাণের অবিশ্বাস করার প্রবণতার আজ পেয়েছি আমি। তাও স্বেচ্ছায় আমি এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম। এমন একটা সম্পর্ক যেখান থেকে এক ধাক্কায় বেরিয়েও আসা যায় না, আবার ফিরে তাকাতেও ভয় হয়। যাকে বড্ড জটিল রে স্রোত, সবকিছু বড্ড জটিল। কেন যে বড় হলাম, যত সময় যাচ্ছে আমাদের সবার জীবনগুলো কেমন জটিল হয়ে যাচ্ছে। চাপ বাবা, তোর আবার জীবনে এত জটিলতা কিসের রে? এসএস স্যার প্রপোজ করেছেন নাকি? তোর ওই খারুসটা আবার করবে প্রপোজ? তাহলে তো হয়েই যেত। তাহলে তো হয়েই যেত। তাহলে আবার কি হয়েছে? তাহলে জটিলতাটা কিসের? জানিস তো আঙ্কেল না মাঝে মাঝে বড্ড ছেলে মানুষই করে। আমি জানি উনি আমাকে স্নেহ করেন, কিন্তু কিন্তু আঙ্কেল তোর আর এসএস স্যারের বিয়ে ঠিক করে ফেলেছেন নাকি? না না, ওই লোকটা নিজের ছেলেকে যা ভয় পায়, ও নিজের ছেলেকে নাকি এইসব প্রস্তাব দেবে। না না, তবে ওনার মনে হয়েছে আমার প্রতি ওনার কোনো দায়িত্ব পালন করা উচিত, তাই কোন বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে বলে উঠে পড়ে লেগেছে। আর ওই খারুসটার উল্টোপাল্টা কথায় আমিও রেগে মেগে আঙ্কেলকে হ্যাঁ বলে দিয়েছি। সেরেছে। করেছিসটা কি? দাঁড়া দাঁড়া, আমাকে আগে খুলে কেসটা বলতো কি হয়েছে। বাবা ডাকছিলে কেন? আর তুমি এত রাতে বই নিয়ে বসবে? বাবা তোমাকে কতবার বলা হয়েছে যে তুমি 9:30টার মধ্যে শুয়ে পড়বে, কেন কোনো কথা শোনো না বলো তো? ওরে বাবা রে বাবা, আমি কোনো স্ট্রেস নিচ্ছি না, জাস্ট বইটাতে একটু চোখ বোলাবো, তারপর যখন ঘুম আসবে শুতে চলে যাব। যাকে যে কারণে তোকে ফোন করেছিলাম, আমার বন্ধু শোভন আর ওর ছেলে সৌভিক, ওরা শনিবার দিন আসছে, আজকেই ডেটটা ফাইনাল করলো, তুই কিন্তু বাড়ি থাকিস। বাবা
তুমি সেই অন্যের ব্যাপারে নাক গলিয়েই ছাড়বে, তাই তো? তুই কি স্রোতের কথা বলছিস? ও অন্য কোথায়, ও আমার মেয়ে, আর ওদের বাড়ির লোককেও বলবো। দেখি, তোকে যে কথাটা বলেছি সেটা খেয়াল রাখিস, ওই দিন কিন্তু তোকে থাকতে হবে। কেন? আমার থাকার কোনো কারণ আমি দেখছি না। ওরে বাবারে বাবা, তুই আবার আমাকে অনেকগুলো কথা বলিয়ে ছাড়বি। তোকে তো বললাম যে তুই ছাড়া আমার আর কেউ নেই। এতগুলো লোক আসবে, তোর পিসিমণি থাকবে কিনা ঠিক নেই, আমি একা হাতে কি করে সামলাবো বলতো? তারপর যদি আমার শরীর খারাপ হয় তুই তো বকাবকি করবি। বাবা, আমাকে এসব সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ নেই। তুমি সেখানে কার না কার সম্বন্ধ করবে আর সেই নিয়ে লাফালাফি করবে, আর আমি সেখানে থেকে কি করব? আমাকে সঙ্গ দিবি। পারবো না বাবা, স্রোত বিয়ে করতে চাইছে না, ও চাইছে ভালো করে পড়াশোনা করতে, আর তুমি তাকে বিয়ে করতে ফোর্স করছো। বাবা, তুমি যে এরকম টিপিক্যাল টাইপ সেটা আমি ভাবতাম না, যে একটা মেয়ের জীবনে বিয়েটাকে সব বলে মনে করে। বাবা, তুমি তো জানো স্রোত ভালো পড়াশোনায়, ওর উজ্জ্বল ক্যারিয়ার ওর জন্য অপেক্ষা করছে, ও চাইলে নিজে কিছু করতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে বলেই ও কিছু বলতে পারছে না। বাবা, তুমি কেন স্রোতের ক্যারিয়ার তৈরি করতে ইন্সপায়ার করছো না ওকে? কেন তুমি তোমার বন্ধু ছেলেকে ওর ঘাড়ে চাপাচ্ছ? বাবা, এটা কি মিসগাইড করা নয়? আচ্ছা বাবা, তুমি একবার ওকে জিজ্ঞেস করেছো ও কাউকে ভালোবাসে কিনা? হতেই তো পারে ওর কাউকে ভালো লাগতেই পারে। কলেজে তো কতজনের সাথে ওর বন্ধুত্ব আলাপ পরিচয় দেখি, হয়তো তাদের মধ্যে কারোর প্রতি ওর দুর্বলতা আছে। তুমি কি একবার সেটা জিজ্ঞেস করেছো ওকে? দোষ, কলেজে সবাই ভালো বন্ধু, আর আমি হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড, বুঝলি? ওর যদি ভালোবাসা থাকতো আমাকে নিশ্চয়ই বলতো। কেন, ও কি তোকে কিছু বলেছে নাকি? ওকে ভালোবাসে নাকি? আমাকে আমাকে কেন কিছু বলবে? আমাকে কেন বলতে যাবে? বাবা, তুমি না আশ্চর্য কথা বলো। তবে তো আমাকে অন্য কথা বলতে হয়। কিরকম? তোর যখন ওর বিয়ে নিয়ে এত আপত্তি, আমার তো মনে হচ্ছে তোরই ওকে বিয়ে করার শখ, তাই আর কারোর সাথে তুই ওর বিয়েটা মানতে পারছিস না। ধুত্তরি, আমার কিছু বলতে আসাই ভুল হয়েছে। আমি কিছু বলবো আর তুমি তার অন্য মানে বার করবে। যত সব বোকা বোকা কথা। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার মেয়ের যার সাথে ইচ্ছে তুমি তার সাথে বিয়ে দাও, আবার কি যার নামে যাও সবকিছু। শনিবার সন্ধ্যেবেলা থাকবি। ওরে, আমি তোর বাপ রে, তোর থেকে 4 গুণ বেশি জেদি। ঝুলি থেকে বেড়াল আমি বার করেই ছাড়বো। সর্বনাশ, এসব কি কাণ্ড! তুই আমাকে তো বলিসনি একবারও তুই এসব কাণ্ড করে বেড়াচ্ছিস। আমি কি করেছি? আমি তো বলেই চিন্তায় চিন্তায় মাথা খারাপ করে ফেলছি। এখন চিন্তা করছিস? একজনের সঙ্গে ঝগড়া করে আবার একজনকে হ্যাঁটায় বলে দিয়ে এখন চিন্তা করে বেড়াচ্ছিস। কি হচ্ছে বলতো স্রোত এসব? তোকে বলাটাই না আমার ভুল হয়েছে। আমি মোটেই কাউকে সরাসরি হ্যাঁ বলে দিইনি। আঙ্কেল ওই ছেলেটাকে দেখার জন্য জোর করছিল, আমি সেটাতেই হ্যাঁ বলেছি। এ তো তোকে বলেও কেস হলো দেখছি। না বলে কি করতিস আমাকে? চুপচাপ ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নিতিস, ডাক্তারকে চোখের জলে ভাসিয়ে। মোটেও কেউ আমার জন্য চোখের জলে ভাসবে না, বরং হাফ ছেড়ে বাঁচবে। আমি যে তার বাড়িতে যাই, তার বাবার ভালোবাসায় ভাগ বসাচ্ছি, তাতেই তো ওনার গা জ্বলে যাচ্ছে। তবে সেই জন্য মোটেই আমি সেখান থেকে সরে আসতে রাজি নই। তবে দিদি ভাই, প্লিজ 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 আমাকে না হেল্প করতেই হবে তোকে। আমি জানি আঙ্কেল কিছু না কিছু তোকে বলবে এই ব্যাপারে। তুই কিছু একটা বলে এই বিয়েটা কাটিয়ে দে। কি বলি বলতো আমি? গুরুজন মানুষ, তারপর এত হেল্প করেছেন উনি আমাদের। আরে বাবা দিদি ভাই, তুই তো তাকে অপমান করছিস না। তুই বরং বলে দে এখন আমরা স্রোতের বিয়ে দেবো না। সে তো উনিও এখনের কথা বলেনি। আমি অন্য কথা ভাবছি জানিস। আমি ভাবছি যদি ওনাকে বলতে পারি যে ওনার এই ভালোবাসার ভাগাভাগিটা যদি পার্মানেন্ট উনি করতে পারেন। দিদি ভাই প্লিজ প্লিজ মজা করিস না। আমি বিলেতি ডাক্তারকে বিয়ে করব না, আর হুকুমুকুটার কথাও আমি ভাবছি না। তার চেয়ে আমি বিয়েই করব না। আমি ডাক্তার হব, নিজের মতো চলবো। আর আমি জানি
আমার মতন এরকম ঝৌরুটি মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না, আমি শিওর। তুই ভাই তার চেয়ে এটাই ভালো না, আমি স্বাবলম্বী হব, স্বনির্ভর হব, স্বাধীন হব। এমনিতেই ডাক্তারদের কাজের কত প্রেশার থাকে তুই জানিস, তার মধ্যে এই বিয়ে টিয়ে করা না চাপের। বাজে কথাটা একটু কম বলবি প্লিজ? ডাক্তারদের কাজের কত চাপ আমি তো দেখেছি। আমার চেনা জানা সব ডাক্তারই মানে মানে সার্থক বাদ দিয়ে সব ডাক্তারই প্রায় ম্যারিড। আর তাছাড়া বিয়ের সাথে ডাক্তারির তো কোনো বিরোধিতা নেই রে বাবা। আর এটাও তো ঠিক কথা, যদি বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ একই পেশাতে থাকে তাহলে তো কম্প্যাটিবিলিটিতেও কোনো অসুবিধা হয় না। আঙ্কেল একদম ঠিক কথা বলেছেন স্রোত, তুই কোনো ডাক্তার ছেলেকেই বিয়ে কর। দিদি ভাই প্লিজ, তুই তো জানিস হয়তো অন্য কারোর কাছে এই পড়াশোনা, ডাক্তার হওয়া জীবনের অনেক কিছুর মধ্যে একটা জিনিস, কিন্তু আমার জন্য তো এটাই জীবন। আমার সমস্ত পরিচিতি, আমার লক্ষ্য, আমার পুরো জীবন তো এই ডাক্তার হওয়ার সঙ্গেই জড়িত। আর আমাকে তো বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। তুই তো জানিস দিদি ভাই প্লিজ প্লিজ আঙ্কেলকে সামনে নে, প্লিজ প্লিজ। দেখ উনি এত সিনিয়র একজন মানুষ, তোকে এতটা স্নেহ করেন, হয়তো রুডলি ওনাকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু কিন্তু উনি কি বলছেন সেটা শুনে আমি নিজের মতো করে কিছু একটা ঠিক করব। কথা দিচ্ছে তোর মনের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হবে না, তবে তুই তোর মনের ইচ্ছেটাকেও চেপে রাখবি না। প্রমিস কর আমাকে। প্রমিস করছি। বাস বাস এখানে দাঁড়িয়ে যান। রাই, রাই, কেমন আছো রাই? ভালো আছি, আপনি? যেমন দেখছো। আপনি এখানে কোনো দরকারে এসেছেন? দরকারেই এসেছি, তবে দরকারটা তোমার সাথে। আমার সঙ্গে আপনার কোনো দরকার থাকতে পারে বলে তো মনে হয় না। আমিও তাই ভাবতাম রাই, কিন্তু শেষ পর্যন্ত আমায় তোমারই শরণাপন্ন হতে হচ্ছে। আপনি কি অনির্বাণের কথা এখানে এসেছেন? না, তবে আমি অনির্বাণের জন্য এখানে এসেছি। রাই, আমি জানি তুমি আমাকে দেখে খুশি হওনি, হবার কথাও নয়, হয়তো বিরক্তই হয়েছো আমাকে দেখে, কিন্তু বিশ্বাস করো রাই, আমার না এসে কোনো উপায় ছিল না। আমার আপনার উপর রাগ বা বিরক্তি কোনোটাই নেই, কারণ আমি আপনাদের নিয়ে কোনো কথা ভাবি না। কাজে এই কথাগুলো আমার কাছে একদমই অর্থহীন। বুঝলাম রাই, তোমার জীবনে আমার উপস্থিতিটা তুমি পরিষ্কার বুঝিয়ে দিলে। এনিওয়ে, আজ আমি কোনো কথা কাটাকাটি বা কোনো অপ্রিয় অবস্থা তৈরি করতে আসিনি। তোমার কাছে আমি একটা আর্জি নিয়ে এসেছি। দেখুন আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। রাই, আমি তোমার বেশি সময় নেব না রাই, আমার একটাই অনুরোধ, তুমি অনির্বাণের কাছে ফিরে যাও রাই। কেন? রাই, আমি হয়তো তোমাকে পছন্দ করতে পারিনি, আমি হয়তো তোমার জীবনে অনেক অশান্তি তৈরি করেছি, কিন্তু রাই, অনি আর তোমার জীবন তো একটা যৌথ জীবন হওয়ার কথা, আর আমি চাই সেটাই হোক। তখন আপনি চাইতেন না যে আমরা দুজন একসঙ্গে থাকি, আবার এখন আপনি চান আমরা দুজন যেন একসঙ্গেই থাকি। তাহলে আমাদের দুজনের এই যৌথ জীবনযাত্রাটা শুধুমাত্র আপনার উপরে নির্ভর করে বলে আপনি ভাবছেন? হয়তো আমি পুরোপুরি দায়ী নই রাই, কিন্তু আমারও তো একটা ভূমিকা ছিল, সেটা আমি অস্বীকার করি কি করে? তাই বলতে পারো রাই, সেই ভুল শুধরানোর তাগিদ থেকে ছুটে এসেছি তোমার কাছে। রাই, রাই প্লিজ প্লিজ তুমি ফিরে যাও অনির কাছে, প্লিজ রাই। সেটা সম্ভব নয়।